নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আজ শুরু করছি নতুন এক উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস অভিজ্ঞান গাঙ্গুলির একদা আর্যাবর্তে। 4টি অধ্যায় আছে। প্রথম অধ্যায়ের নাম ইতি বিষ্ণুপ্রিয়া। গল্প ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরু করি। আচার্য ভদ্রভট্ট, বলুন আচার্য সহদেব, আপনার আশ্রমের নতুন ছাত্রটি কতদিন এই বিশ্ববিদ্যালয়ে টিকতে পারবে বলে অনুমান করেন? কথাটা সহদেব নেহাত মজার ছলে বললেও ব্যাপারটা যে ভদ্রভট্টর মাথাতেও প্রথমেই আসেনি সেটা বললে মিথ্যে বলা হবে। বিশ্বের শ্রেষ্ঠ মহাবিদ্যালয় যতটা গরিমাময় ততটাই নিষ্ঠুর। তক্ষশিলায় বহু পণ্ডিত আচার্য ও মেধাবী ছাত্রর নিদারুণ পরিশ্রমে শ্রেষ্ঠ স্থান পেয়েছে গোটা বিশ্বে, এবং সেই মর্যাদা টিকিয়ে রাখতে বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর। তাই এখানকার নিয়মকানুন প্রচণ্ড কঠোর এবং সমস্ত বিষয়ের পাঠ্যক্রম অসম্ভব কঠিন। প্রচলিত আছে যে তক্ষশিলার বিদ্যালয় প্রাঙ্গণে 2টি মুদ্রা চলে, মেধা ও পরিশ্রম। এখানে উচ্চ মেধার ছাত্রদের মধ্যে চলে প্রবল প্রতিদ্বন্দ্বিতা। প্রথম কয়েক মাসে যদি কোনো আচার্য মনে করেন যে ছাত্র তার আশ্রমে তার পাঠ্য বিষয়ে শিক্ষা গ্রহণ করতে অনুপযুক্ত, তবে তাকে যে কোনো মুহূর্তে আচার্য তার আশ্রম ত্যাগ করতে বলতে পারেন। সেক্ষেত্রে হয় সেই ছাত্রকে অন্য কোনো বিষয় নিয়ে অন্য আশ্রমে ঢুকতে হয় বা বিদায় নিতে হয় বিদ্যালয় ছেড়ে। এই নিয়ম শুধুমাত্র সাধারণ ছাত্রদের ক্ষেত্রেই নয়, রাজকুমারদের ক্ষেত্রেও প্রযোজ্য। অতএব সাধারণ মেধার ছাত্রদের শুধুমাত্র টিকে থাকতেই করতে হয় অনেকটা অধিক পরিশ্রম। আচার্য ভদ্রভট্ট আর আচার্য সহদেব এই মুহূর্তে বসে আছেন ভদ্রভট্টর আশ্রমের প্রাঙ্গণে। আজকে তাপমাত্রা বড়ই বেশি। সন্ধ্যার পরেও কুটিরের ভেতর বেশ গরম। তাই ভদ্রভট্ট কুটিরের বাইরেই বটবৃক্ষর নিচে বসেছিলেন। জায়গাটা পাথর দিয়ে বাঁধানো, হালকা হাওয়া আসছে দক্ষিণ থেকে, তাতে গরম অনেকটা কমছে ধীরে ধীরে। দূর থেকে তেল প্রদীপ হাতে সহদেবকে আসতে দেখে হাত তুলে তাকে ডাক দিতে তিনি এসে যোগ দিয়েছেন ভদ্রভট্টর সঙ্গে। কথার মধ্যে ভদ্রভট্টর আশ্রমে সদ্য যোগ দেওয়া নতুন ছাত্রটির প্রসঙ্গ উঠল। সহদেবের কথায় খানিকটা চিন্তিত হলেন ভদ্রভট্ট। আশঙ্কা তার মনেও এসেছে, নতুন ছাত্রটি আর 5টা ছাত্রর মতো নয়। শরীর দুর্বল, কৃষ্ণবর্ণ ও মিতভাষী। ভদ্রভট্ট বললেন, বিষ্ণুর কথা বলছেন? তার নাম বুঝি বিষ্ণু? বিষ্ণু দত্ত? বিষ্ণুগুপ্ত, ব্রাহ্মণ সন্তান, জন্ম মগধে। বহু দূর থেকে অনেকটা পথ অতিক্রম করে এসেছে এখানে শুধুমাত্র শিক্ষালাভের আশায়। ইতিমধ্যে ভদ্রভট্টর সদ্য কিশোরী ভগিনীটি তাদের জন্যে ঘরে বানানো সামান্য চাল ভাজা আর জল এনে দিয়ে গেল। ভদ্রভট্টর পরিবার বলতে শুধুই এই কিশোরী ভগিনী আর তিনি। আশ্রমেই তাদের পাকাপাকি ঠিকানা। তাদের সামনে চাল ভাজা রেখে মেয়েটি অদূরেই একটা পুতুল নিয়ে খেলতে মশগুল হয়ে গেল। সে তো সবই বুঝলাম, কিন্তু ছেলেটা একটু কেমন যেন, অন্য ছাত্রদের সঙ্গে মিশে চলতে পারবে বলে মনে হয় না। তার উপর ছাত্ররাও তো খুব একটা সুবিধার নয় এখানকার, নতুনদের উত্ত্যক্ত করার চেষ্টা করবেই। আর এই নতুন ছাত্রটির চেহারাটাও। কথাটা শেষ করলেন না ইচ্ছে করেই। তিনি জানেন ভদ্রভট্টর মতো বিচক্ষণ ব্যক্তির ইঙ্গিত বুঝতে অসুবিধা হবে না, কিন্তু তার কথা শেষ হতেই কিশোরী কণ্ঠে সহদেবের বাক্যের শেষটুকু বলে উঠল দূরেই বসে পুতুল খেলতে থাকা ভদ্রভট্টর কিশোরী বোন। কুরূপ! ছেলেটাকে দেখতে কি বাজে, দাঁতগুলো সব বাঁকা।
তার কথা শুনে মুখে হাত দিয়ে হাসি চাপলেন সহদেব। কিন্তু ভদ্রভট্টর মুখ গম্ভীর হল। খুব নরম অথচ দৃঢ় কণ্ঠে বললেন, সুভাষিনী, তোমায় কতদিন বলেছি না, মানুষের রূপ ঈশ্বর প্রদত্ত, তাই কোনো মানুষের শারীরিক ত্রুটি বা রূপ নিয়ে কাউকে অপমান করার অর্থ স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মাকে অপমান করা। সুভাষিনী মাথা নত করে পুতুলের কাপড়ে আঙুল বোলাতে বোলাতে নিচু স্বরে বলল, ক্ষমা করে দাও, আর ভুল হবে না। বেশ, আর কখনো এমন করবে না সুভাষ। মনে রেখো, মানুষের বাহ্যিক রূপ দেখে যারা মানুষের বিচার করে তারা মহা মূর্খ শ্রেণীর অন্তর্ভুক্ত। যাও, ওদিকে গিয়ে খেলা করো। সুভাষিনী উঠে চলে যেতে সহদেব বললেন, তোমার বোনটি না হয় কিশোরী, তাকে চুপ করালে, কিন্তু অন্য ছাত্ররা এই নতুন ছেলেটির প্রতি এতটা উদারমনস্ক হবে বলে মনে হয় না। দুর্বল ছাত্রটিকে ওরা ছিঁড়ে খাবে। না হে না, এই ছেলে তক্ষশিলায় বেশি দিন টিকতে পারবে না। দুর্বল? কিছুটা অন্যমনস্ক ভঙ্গিতেই স্বগতোক্তি করলেন ভদ্রভট্ট। কিছুক্ষণ চুপ থেকে বললেন, আচ্ছা আচার্য সহদেব, আপনি এই নতুন ছাত্রটির চোখ দুটি দেখেছেন? খানিকটা অবাক হয়েই সহদেব বললেন, চোখ? না, সেভাবে তো খেয়াল করিনি। ওর চোখ দুটো দেখলে কিন্তু আমার মনে হয় এত সহজে আপনি এই সিদ্ধান্তে পৌঁছতে পারতেন না। আমি ওই ছাত্রটির চোখ দুটো দেখেছি। কেন, কি দেখেছেন ওই চোখে আচার্য ভদ্রভট্ট? আকাশের দিকে তাকিয়ে ভদ্রভট্ট উত্তর দিলেন, অগ্নি। আজকে বাইরে প্রখর রোদ, তাই পাঠ চলছে আশ্রমের কুটিরের অন্দরেই। আচার্য ভদ্রভট্ট একটি শ্লোক পাঠ শেষে প্রশ্ন করলেন, একজন উত্তম রাজার মধ্যে কি কি গুণ থাকা উচিত? বলো দেখি তোমরা ছাত্ররা, পাঠ থেকে আমরা কি শিখলাম? এক এক করে কিছু ছাত্রর উত্তর এলো। বংশ পরিচয়, সাহস, বীরত্ব, এরকম আরও বেশ কিছু উত্তর এলো ছাত্রদের মধ্য থেকে। আচার্য লক্ষ্য করলেন, একদম শেষ সারির কোণে বসে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে বসে আছে এক ছাত্র। ছেলেটি শ্লোক পাঠের সময়ে মনোযোগ দিয়ে শুনছিল, কিন্তু এখন হঠাৎ তাকে অমনোযোগী দেখে খানিকটা ক্ষুণ্ণ হলেন ভদ্রভট্ট। তিনি সেই ছাত্রকেই উদ্দেশ করে প্রশ্ন করলেন, তোমার কি মনে হয় বিষ্ণুগুপ্ত, একজন রাজার মধ্যে কি গুণ থাকা উচিত? বিষ্ণুগুপ্ত আচার্যর দিকে ফিরে প্রণাম জানিয়ে উঠে দাঁড়াল। নির্দ্বিধায় উত্তর দিল, ভয়। রাজার মনে ভয় থাকা উচিত। সবাই হেসে উঠল তার কথায়। ভদ্রভট্ট আর যাই হোক এই উত্তর আশা করেননি, কিন্তু তিনি বুঝতে পারলেন যে বিষ্ণুগুপ্ত আরও কিছু বলতে চায়, তার উত্তর শেষ হয়নি। তাই তিনি হাত তুলে অন্য ছাত্রদের শান্ত হতে বললেন। প্রত্যেকে চুপ করতে বিষ্ণুগুপ্ত উত্তর দিল, রাজার মনে তার প্রজাদের নিয়ে ভয় থাকা উচিত। একজন রাজা তখনই জনহিতে সিদ্ধান্ত নেবেন যখন তার মনে ভয় থাকবে যে তার নেওয়া ভুল সিদ্ধান্তে তার প্রজারা ক্ষুণ্ণ হতে পারে, আর প্রজারা ক্ষুণ্ণ হলে রাজার রাজ্যহারা হওয়ার সম্ভাবনা থাকে। ভদ্রভট্টর ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা ফুটে উঠেই মিলিয়ে গেল। তিনি প্রশ্ন করলেন, কিন্তু রাজা সবসময় রাজ্য হারানোর ভয় মনে রেখে সিদ্ধান্ত নিলেই কি তা সঠিক সিদ্ধান্ত হবে? না, তা নয়, কিন্তু একজন রাজা যদি মনে করেন তার কোনো আদেশ বা সিদ্ধান্তর ফলে প্রজাদের মধ্যে সাময়িক অসন্তোষ সৃষ্টি হলেও সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে তা আগামীতে প্রজাদের জন্য লাভজনক, সেক্ষেত্রে যতই কঠিন হোক না কেন সেই সিদ্ধান্তেই রাজাকে অটল থাকতে হবে। অর্থাৎ রাজার উচিত সর্বদা রাজ্যের হিতের কথা ভাবা, কিন্তু তা করতে গিয়ে সে প্রজাদের মধ্যে জনপ্রিয়তা হারালে?
বিষ্ণুগুপ্ত কিছু একটা বলতে গিয়ে থেমে গেল। কারণটা সম্ভবত আচার্য অনুমান করতে পারছেন। কিছু অপ্রিয় সত্য বলার অপরাধে বিষ্ণুগুপ্তর পিতা চনক পণ্ডিতের ধর থেকে মুন্ডু আলাদা করেছেন মগধ নরেশ। ভদ্রভট্ট তাকে আশ্বস্ত করে বললেন, নির্ভয়ে বলো, এখানে আমরা সবাই সমান। আমরা প্রত্যেকেই মা সরস্বতীর সম্মুখে ভিক্ষুক মাত্র। বিষ্ণুগুপ্ত বলল, ক্ষমা করবেন আচার্য, কিন্তু জনপ্রিয় হওয়া রাজার কাজ নয়। নগরের নটি, গায়িকা, গণিকারা অত্যন্ত জনপ্রিয় হয়। তার মানে এটা নয় যে তাদের হাতে আমরা রাজ্যের শাসন তুলে দেব। রাজা ও তার অমাত্য, এদের ওপরেই দাঁড়িয়ে থাকে গোটা রাজ্য। প্রয়োজনে বহু অজনপ্রিয় সিদ্ধান্ত তাদের নিতে হবে, কিন্তু তা যেন প্রজাদের হিতেই হয়। কুটিরে উপস্থিত প্রতিটা ছাত্র রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে, এই বুঝি আচার্য ফেটে পড়বেন ক্রোধে এবং দণ্ডিত করবেন এই ছাত্রকে। কিন্তু ঘটল ঠিক বিপরীত। আচার্য হেসে উঠলেন, বললেন, বিষ্ণুগুপ্ত, মনে হচ্ছে তোমার উত্তর এখনো শেষ হয়নি। এক কাজ করো, আজ সন্ধ্যার পর আশ্রমে এসো। আমি তোমার মতামত শুনতে ইচ্ছুক। আপাতত এই প্রসঙ্গে আলোচনা দীর্ঘায়িত হলে আমাদের পাঠে আজকে বিঘ্ন ঘটবে। রোজকার পাঠ আবার শুরু করলেন আচার্য ভদ্রভট্ট। সেদিন সন্ধ্যার দিকে ভদ্রভট্টর গৃহের সামনে এসে দাঁড়ালো বিষ্ণুগুপ্ত। তাকে আচার্য আসতে বলেছিলেন ঠিকই, কিন্তু তা আন্তরিক ইচ্ছায় নাকি শুধুমাত্র পাঠে সময় নষ্ট করা থেকে তাকে বিরত করতে, সে বিষয়ে বিষ্ণু এখনো নিশ্চিত নয়। তাই কুটিরের দ্বারের কাছে দাঁড়িয়ে দোলাচলে ভুগতে শুরু করল চাণক্য। এই অবসর সময়ে আচার্যকে বিরক্ত করা ঠিক হবে কিনা সে বিষয়ে নিশ্চিত নয় বিষ্ণু। না, তার ভুল হয়েছে আজ পাঠশালে অত্যধিক কথা বলা। মনের কথা সবসময় মুখে আনা উচিত নয়, এটা সে বুঝেছে নিজের পিতার পরিণতি দেখে। কিন্তু এত দূর এসে ফিরেও যাওয়া যায় না। আচার্য বলার পরেও সে আসেনি জানলে হয়তো বা তার ওপর উল্টে কুপিত হবেন ভদ্রভট্ট। তাই অনিচ্ছা সত্ত্বেও বিষ্ণু দ্বারে কড়া নাড়ল। ভেতর থেকে কেউ দরজা খুলল না। আরও একবার কড়া নাড়া উচিত হবে নাকি সে বিদায় নেবে, এই চিন্তায় যখন সে ডুবে আছে, তখনই দরজা খুলে গেল। বিষ্ণুগুপ্ত দেখল দরজার ওপারে দাঁড়িয়ে আছে একটি কিশোরী। পরনে সাধারণ এক বস্ত্র পোশাক, খোলা চুল কোমর ছাড়িয়েছে। কেমন একটা জুঁই ফুলের সুগন্ধ এসে বিষ্ণুগুপ্তর নাকে লাগল। কিশোরী মুখের কাছে একটি প্রজ্বলিত প্রদীপ ধরে আছে। সেই আলোয় মেয়েটির অদ্ভুত সুন্দর মুখটা দেখে কিছুটা থমকে গেল বিষ্ণুগুপ্ত। কয়েক মুহূর্ত মাত্র মেয়েটির চোখে চোখ রেখেছিল বিষ্ণু। তারপরেই চোখ নামিয়ে নিয়ে অপ্রস্তুত ভঙ্গিতে বলল, আমি আমি মানে আচার্য আসতে বলেছিলেন। কিশোরী নির্লিপ্ত ভঙ্গিতে বলল, জ্যেষ্ঠ তো গৃহে নেই, তুমি তো এই বিদ্যালয়ের ছাত্র, জানো না এই সময়ে রাজকুমারদের অতিরিক্ত পাঠশালা চলে? বিষ্ণুগুপ্ত জানত, কিন্তু ভুলে গিয়েছে। লজ্জিত ভঙ্গিতে বলল, ক্ষমা করবেন, আমি তবে আসি। দ্রুত পেছন ঘুরে হাঁটা দিতে যাচ্ছিল বিষ্ণুগুপ্ত, কিন্তু পেছন থেকে কিশোরী কণ্ঠে আদেশের সুর ভেসে এলো, দাঁড়াও, যাচ্ছ কোথায়? আমি কি যেতে বলেছি তোমায়? দাঁড়িয়ে গেল বিষ্ণুগুপ্ত। কি বলা উচিত বুঝতে না পেরে নিজের জায়গায় চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সে। মেয়েটি দরজা ছেড়ে ভেতরে ঢুকে গিয়ে ডাকল, ভেতরে এসে অপেক্ষা করে এখানে বসো, জ্যেষ্ঠ আসার সময় হয়েছে, তিনি এসে পড়বেন এখুনি। পেতে দেওয়া আসনে বিষ্ণুগুপ্ত কুণ্ঠিত ভঙ্গিতে বসল। মেয়েটি কিন্তু গেল না। কিছুটা দূরত্বে দাঁড়িয়ে আপাদ মস্তক তাকে দেখছিল। তার দৃষ্টির সামনে বিষ্ণু আরোই কুণ্ঠা বোধ করতে লাগল। তোমার নাম কি? উত্তরটা জেনেও প্রশ্ন করল সুভাষিনী। বিষ্ণুগুপ্ত। শুধু বিষ্ণুগুপ্ত? বিষ্ণুগুপ্ত চাণক্য।
চাণক্য, বড় অদ্ভুত নাম। পণ্ডিত জনকপুত্র চাণক্য। নামটা শুনে কিছুটা চমকালো কিশোরী। প্রশ্ন করল, তুমি চনক পণ্ডিতের ছেলে? তাকে তো শুনেছি। কথাটা বলতে গিয়ে থেমে গেল সুভাষিনী। বিষ্ণুগুপ্ত অন্যদিকে তাকালো। নিজের নামের সঙ্গে সর্বদা নিজের পিতৃপরিচয় দেবে বিষ্ণু? মনে রেখো, তিনি একজন মহান ব্যক্তিত্ব ছিলেন। তার নাম সর্বদা উচ্চারণ করবে গর্বের সঙ্গে। কথাটা ভেসে এলো দরজার দিক থেকে। গৃহে প্রবেশ করলেন আচার্য ভদ্রভট্ট। উঠে দাঁড়িয়ে তাকে প্রণাম জানালো বিষ্ণুগুপ্ত। হাসি মুখে ভদ্রভট্ট বললেন, আমার ভগিনীটির সঙ্গে পরিচয় হয়েছে দেখছি তোমার। হ্যাঁ আচার্য। প্রতিবাদ করে উঠল কিশোরী। মোটেই নয়, আমাদের পরিচয় হয়নি। বিষ্ণুগুপ্ত আমার নামই জানতে চায়নি। হেসে ভদ্রভট্ট বললেন, হে তো ভারী অন্যায় বিষ্ণুগুপ্ত, তুমি এক্ষুনি ওর থেকে নাম জিজ্ঞেস করো। বিষ্ণুগুপ্ত মেয়েটির দিকে ফিরে প্রশ্ন করল, তোমার নাম কি? মুখ ফিরিয়ে ভেতর দিকে যেতে যেতে কিশোরী উত্তর দিল, সুভাষিনী। ভদ্রভট্ট তার ছাত্রটিকে বসতে ইঙ্গিত করে নিজেও তার সম্মুখে বসলেন। প্রশ্ন করলেন, জনপদ ও সংযুক্ত রাষ্ট্রর বিষয়ে তোমার মতামত কি বিষ্ণুগুপ্ত? গৃহের ভেতর থেকে সুভাষিনী শঙ্খ বাজালো। রাত্রির প্রথম প্রহরের সূচনার সঙ্গে সঙ্গেই সেই ধ্বনি যেন ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনার ঘোষণা করে দিচ্ছিল। সময়কে নদী বলা হয় কারণ তা প্রতিক্ষণে শুধু বয়ে চলে, কিন্তু মাঝে মাঝে নদীতে যেমন জোয়ার এসে জল ফুলে উঠে ভাসিয়ে নিয়ে যায় শহর গ্রাম, সৃষ্টি হয় সব কিছু নতুনভাবে, ঠিক সেভাবেই কিছু মানুষ, কিছু ঘটনা এই সময় নদীতে সৃষ্টি করে উত্তাল জোয়ার ভাটা। নিজের গতিতেই সময়ে বয়ে যেতে লাগলো তক্ষশিলায়। বিষ্ণুগুপ্ত নিয়মিত আসে আচার্য ভদ্রভট্টর গৃহে। মাঝে মাঝেই তাদের আলোচনা রাত গড়িয়ে শেষ হয় ভোরের আলো ফোটার আগে। তাদের সম্পর্ক এখন আচার্য ছাত্র অতিক্রম করে গুরু শিষ্য পর্যায়ে পৌঁছে গিয়েছে মাত্র কয়েক বছরে। রাষ্ট্র, রাজনীতি, যুদ্ধনীতি, অর্থনীতি, অপরাধ বিজ্ঞান, বিভিন্ন বিষয় নিয়ে প্রহরের পর প্রহর আলোচনা হয় আচার্য আর ছাত্রর মধ্যে। অনেকেই চেষ্টা করেছে এই আলোচনায় যোগ দেওয়ার, কিন্তু তারা এই দুজনের কথাবার্তায় হয় হীনমন্যতা নিয়ে আলোচনা ত্যাগ করেছে অথবা ভয় নিয়ে, কারণ তাদের আলোচনা পাঠ্যপুস্তকের গণ্ডি অতিক্রম করে মাঝে মাঝেই যে পর্যায়ে পৌঁছে যেত তা শুধুমাত্র আলোচনা করাটাও রাষ্ট্রদ্রোহ হিসাবে চিহ্নিত হতে পারে। তবে সেই প্রথম দিন থেকে তাদের এই আলোচনার একজন নীরব শ্রোতা ছিল, কুমারী সুভাষিনী। ভেতরের কক্ষের দ্বারের গায়ে হেলান দিয়ে নিবিষ্ট মনে শুনে যেত সে এই দুজনের আলোচনা। এভাবেই তার কানে এসেছিল বিষ্ণুগুপ্তর অতীতের কিছু কথা। যেমন বিষ্ণুগুপ্তর পিতা চনক ছিলেন মগধের তৎকালীন শাসক উগ্রসেনের সভা পণ্ডিত। উগ্রসেন ও তার পুত্রদের একই দিনে হত্যা করে সিংহাসন দখল করে তার অবৈধ সন্তান ক্ষৌরকার মহাপদ্মানন্দ, এবং সেই সঙ্গেই রাহু গ্রাস করল মগধকে। বিদ্রোহ দমন করতে যুদ্ধ লড়ে ছোট জনপদের রাজাদের নিজেদের বশ্যতা স্বীকার করাতে টান পড়ল রাজকোষে, এবং সেই কারণেই আরও স্বর্ণ ও ধন রাজকোষে আনতে শুরু হলো। প্রজাদের ওপর মাত্রাতিরিক্ত করের বোঝা চাপিয়ে দেওয়া এবং তা দিতে না পারলে রাজার সৈনিকদের হাতে তাদের উৎপীড়ন, এই অবধি তাও চলছিল। এরপর নন্দ একটি কাজ করলেন যার ফলে গর্জে উঠল দেশের শিক্ষিত মানুষদের একাংশ। নন্দ চড়া কর বসালেন মৃতদেহের দাহ কাজে ব্যবহার হওয়া কাঠের ওপর, অর্থাৎ উপযুক্ত দাম রাজকোষে না দিলে পরিবারের মৃত মানুষটার সৎকার পর্যন্ত করা যাবে না। শ্মশানে নিজের সন্তানের মৃতদেহকে চিল শকুনের খাদ্য হতে দেখল বহু গরিব। বহু স্ত্রী তার সদ্য মৃত স্বামীর চিতার কাঠ ক্রয় করার ধন
একত্রিত করতে বাধ্য হল কোনো ধনী ভিনদেশি বণিকের শয্যাসঙ্গী হতে। এই অনাচার দেখে যে কয়েকজন শিক্ষিত মানুষ প্রতিবাদে গর্জে উঠেছিল, তার মধ্যে অন্যতম ছিলেন বিষ্ণুগুপ্তর পিতা চনক, আর তার ফল হয়েছিল ভয়াবহ। একদিন রাত্রে হঠাৎ রাজ সৈনিকেরা এসে বিষ্ণুগুপ্ত ও তার মায়ের চোখের সামনে তুলে নিয়ে যায় তার পিতাকে। পরের দিন পাটলিপুত্রর প্রধান সড়কের ধারে একটি বৃক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় চনকের মৃতদেহ। সারা শরীরে অকথ্য অত্যাচারের চিহ্ন স্পষ্ট। জায়গায় জায়গায় তার চামড়া তুলে সেখানে লবণ দিয়ে দেওয়া হয়েছে। যে দুর্মূল্য লবণ সাধারণের খাদ্যের তালিকায় ওঠে না, তা অত্যাচারের কাজে ব্যবহার করতে নন্দরাজ কার্পণ্য করেননি। রাজার আদেশে অতি উচ্চ করেরও প্রায় 3 গুণ দামে চনকের পরিবারের কাছে দাহ কার্যের কাঠ ও অন্যান্য সামগ্রী বিক্রি করা হয়, যা জোগাড় করতে কপর্দক শূন্য হল বিষ্ণুগুপ্ত ও তার মাতা। স্বামীর সেই ক্ষতবিক্ষত মৃতদেহর দৃশ্য তিনি সহ্য করতে পারেননি। এর কয়েক বছরের মধ্যেই মৃত্যু হয় তার। তবে তার আগে মানসিক ভারসাম্য হারিয়ে প্রায় উন্মাদিনী হয়ে গিয়েছিলেন তিনি। ক্রমেই গোটা বিদ্যালয়ে ছড়িয়ে পড়তে লাগল বিষ্ণুগুপ্ত চাণক্যর নাম। এছাড়াও অসাধারণ মেধাবী হিসাবে যে কয়েকজন ছাত্রর নাম সেই সময়ে বিশ্ববিদ্যালয়ে উচ্চারিত হতো, তাদের মধ্যে শঙ্কুমণি ও কাত্যায়নের নাম ছিল অগ্রগণ্য। এই দুজনও ছিল আচার্য ভদ্রভট্টর শিষ্য। কারণ যেভাবে ফুলের মধু ভ্রমরদের আকর্ষণ করে, সেভাবেই মেধাবীকে আকৃষ্ট করে জ্ঞানী। ইতোমধ্যে ভদ্রভট্টর জ্ঞানের কথাও দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যেতে শুরু করেছিল। বিভিন্ন জ্ঞান সভায় তাকে আমন্ত্রণ করা হতে লাগলো নিয়মিত। বড় বড় পণ্ডিতরা তার বক্তৃতা ও তর্ক শুনে সাধুবাদ জানাতে লাগলেন। তাই সেই দশকের সেরা ছাত্ররা যে আচার্য ভদ্রভট্টর ছত্রছায়ায় আসবে, এতে কেউই অবাক হয়নি। প্রত্যেক মেধাবী ছাত্রই তার সান্নিধ্যে আসতে চাইত, বিশেষ করে বিষ্ণুগুপ্ত ও শঙ্কুমণি। তবে বিষ্ণুগুপ্তর ক্ষেত্রে তার মেধার চেয়েও যেটা ছাত্রদের মুখে মুখে বেশি ছড়িয়েছিল, তা হল বিষ্ণুগুপ্তর অদ্ভুত স্বভাবের কথা। সে যেন সব কিছুতে থেকেও নেই। তাকে অনেকেই ভয় করত এবং সমীহ করে চলত। কিন্তু এ কাহিনী বিষ্ণুগুপ্তর নয়। এ কাহিনী যাকে নিয়ে, সেই সুভাষিনী ও কালের নিয়মেই কিশোরী থেকে সদ্য যৌবনা হলো। তাকে দেখলে মনে হবে দেবতারা অনেকটা সময় নিয়ে কোনো রকম কার্পণ্য না করে তাকে সাজিয়ে তুলেছে। তার রূপের তুলনা করা চলে স্বয়ং দেবী লক্ষ্মীর সঙ্গে। তবে সেও কোনো সাধারণ মেয়েটি নয়। সে নিজেকে ভদ্রভট্টর সুযোগ্য ভগিনী হিসেবে প্রমাণ দিয়েছে। তার প্রজ্ঞার সামনে নত হয়েছে অনেক পণ্ডিত ও মেধাবী ছাত্র। এই বছরের বিদ্যালয়ের জ্ঞান সভায় তাকে বক্তব্য রাখতে বলা হয়েছে। তার কণ্ঠে যেন বসবাস করেন স্বয়ং দেবী সরস্বতী। বীণা বাজিয়ে যখন সে সন্ধ্যায় কল্যাণ রাগে সুর তোলে, তখন আশপাশের সবাই কাজ ফেলে মুগ্ধ হয়ে বসে শুনতে বাধ্য হয়। আরও একজন তার রাগ নিত্যদিন শোনে, কিন্তু এত বছরে কোনো দিন একটি প্রশংসা বাক্য সে ব্যবহার করেনি। যখন সুভাষিনী বিনা সহযোগে গান ধরে, তখন তার কুটিরের অদূরে একটি বৃক্ষের নিচে বসে শোনে যুবক বিষ্ণুগুপ্ত। সেই কয়েকটা মুহূর্তের জন্য সে যেন ভুলে যায় তার জীবনের যাবতীয় অন্ধকার অধ্যায়। সেই কারণে নিজেকে বারবার দোষ দেয় সে। কারণ সে ভুলতে চায় না, সে মনে রাখতে চায়। এই কয়েক বছরে খুব অল্প কথা হয়েছে বিষ্ণুগুপ্ত ও সুভাষিনীর। বিষ্ণুগুপ্ত ভয় পায়। হ্যাঁ, সে ভয় পায় এই মেয়েটির চোখের দিকে তাকাতে। ওই দৃষ্টিতে এমন কিছু যেন আজকাল সে দেখে যা তার কাছে অপরিচিত। সে তার দিকে ওঠা চোখে তার প্রতি সাধারণ মানুষের ভয় দেখেছে, সহপাঠীদের চোখে ঈর্ষা দেখেছে, শিক্ষকদের চোখে প্রশংসা দেখেছে, ভদ্রভট্টর চোখে স্নেহ দেখেছে। কিন্তু সুভাষিনীর চোখের ভাষা সে পড়তে পারে না, বা হয়তো পড়তে চায় না।
আর সুভাষিনী, সে কি জানে তার নিজের অন্তরের কথা? হ্যাঁ, সে জানে, কারণ নিবিষ্ট চিত্তে রাগ চন্দ্রকৌশ সাধনার সময়ে তার মনে একজন যুবকের মুখ বারংবার ফুটে ওঠে। প্রকৃতি প্রতিটা নারীকে এই সহজাত ক্ষমতা দিয়েছে তার ভালোবাসার পুরুষের মনের কথা বুঝে ফেলার জন্য। সুভাষিনী জানে বিষ্ণুগুপ্তর মনের অন্তরের কথা, কিন্তু বিষ্ণু যে বরাবরই নিজেকে তার থেকে সচেতনভাবে দূরে রাখে, তা কি শুধুই এই কারণে যে সে তার গুরুর ভগিনী? বোধহয় না। সুভাষিনী ও ভদ্রভট্ট বিষ্ণুগুপ্তর অতীতের অনেক কথা জানে যা অন্য কেউ জানে না। তার মনের গভীরের অন্ধকারের কথা সে জানে। যেমন কয়েক বছর আগে এক সন্ধ্যায় বিষ্ণুগুপ্ত তার গুরুর কাছে বলেছিল তার জীবনের একটি অতি ভয়ঙ্কর ঘটনার কথা। সে বলছিল, আমি সম্পূর্ণ দাঁতের শাড়ি নিয়েই জন্মেছিলাম, অর্থাৎ আমার মুখে জন্ম থেকেই 32টা দাঁত ছিল। কোনো এক সাধু সেই দেখে আমার জন্মের পর বলেছিলেন, হি নাকি রাজলক্ষণ, আমি নাকি রাজা হব ভবিষ্যতে। ঘটনাটা আমার মাতার মৃত্যুর কয়েকদিন পূর্বের। আপনাকে তো আগেই বলেছি যে আমার পিতার মৃত্যুর একটু থেমে হত্যার পর মা প্রায় উন্মাদিনী হয়ে গিয়েছিল। এমনিতে সুস্থ থাকলেও মাঝে মাঝে হঠাৎ তার মধ্যে বিকার দেখা দিত। এক রাত্রে আমি ঘুমিয়েছিলাম মায়েরই সঙ্গে। হঠাৎ মুখের মধ্যে একটা তীব্র যন্ত্রণায় ঘুম ভেঙে যায়। চোখ খুলে যে দৃশ্য দেখি তা আমার জীবনে দেখা সবচেয়ে ভয়ের দৃশ্য। আমার মা আমার সামনে বসে আছে, আমার মুখের ওপর ঝুঁকে। তার হাতে তুলে ধরা আছে মশলা পেশার ভারী পাথরটা। কিছু বোঝার আগেই সেটা নেমে আসে আমার খোলা মুখ লক্ষ্য করে। বিস্ময়ের ঘোর কাটিয়ে ওঠার আগেই আরও একবার মা আমার মুখের ওপর আঘাত করে। আমার মুখ তখন রক্তে ভেসে যাচ্ছে, আমার সমস্ত দাঁত ভেঙে গিয়েছে। মুখ চেপে আতঙ্কে আমি সরে গেলাম একদিকে। শুনতে পেলাম আমার মা বলছে, বিষ্ণু, তুই রাজা হোস না বাবা, রাজারা খুব খারাপ হয়, খুব খুব খারাপ। রাজা তোর বাবাকে মেরেছে, তুইও কি শেষে তাই হবি? না না, আয়, তোর ওই দাঁত আমি ভেঙে দিই বাবা, ওগুলো যে রাজলক্ষণ নয়, ও অভিশাপ। পরক্ষণেই মা আবার স্বাভাবিক হয়ে গেল। আমার দিকে তাকিয়ে এবং নিজের হাতের ভারী পাথরটা দেখে সে একটু আগে কি করেছে তা উপলব্ধি করতে পেরে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েছিল। সেই দাঁত পড়ে গিয়ে আবার দাঁত উঠেছিল বটে, কিন্তু সেগুলো সব আঘাতের কারণে বক্র ওঠে। অদ্ভুত নির্লিপ্ত ভঙ্গিতে কথাগুলো বলে গেল বিষ্ণুগুপ্ত। প্রতিদিনের মতোই তার এই কথাগুলো দরজার পেছন থেকে শুনছিল সুভাষিনী। নিজের মুখে 2 হাত দিয়ে চেপে চিৎকার করা থেকে নিজেকে বিরত রেখেছিল সে। হে ঈশ্বর, একটু আগে যে ভয়ঙ্কর ঘটনার বিবরণ সে শুনল তা কি সত্যি? সুভাষিনী টের পেল বিষয়টা কল্পনা করতেই তার সারা শরীর থরথর করে কাঁপছে। সুভাষিনী জানে যে বিষ্ণুগুপ্তর অতীতে এরকম অনেক ভয়ঙ্কর ঘটনা আছে। এই অল্প আয়ুতেই তাকে এমন বহু অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে যা তার সমবয়সী কারুর কাছে দুঃস্বপ্নেরও অতীত। সুভাষিনী চায় তাকে এই সব কিছুর অন্ধকার থেকে টেনে আলোয় আনতে, কিন্তু বিষ্ণুগুপ্ত যেন চায় না সেই আলোয় পদার্পণ করতে। সে যেন সচেতনভাবে তার মনের এই অন্ধকারকে পালন করছে। বারবার আঘাত করে যেভাবে অসি নির্মিত হয়, সেভাবেই যেন নিজের মনকে সে এই আঘাতগুলো দিয়ে অসির মতো ধারালো বানাতে চায়। কিন্তু কেন 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 কেন? তাই রোজ সন্ধ্যায় বিরহের করুণ সুর তোলে সুভাষিনীর বীণা। দূরে অন্ধকার গাছের এক কোণে তা শোনে বিষ্ণুগুপ্ত। যে সমস্ত পুরুষ গোটা পৃথিবীর কাছে প্রস্তর সম কঠিন বলে পরিচিত, তাদের ভেঙে পড়তে, তাদের দুর্বলতার মুহূর্তের সাক্ষী থেকে গিয়েছে শুধুই তাদের প্রিয় নারীরা। সময় অনেকটাই ব্যয় হয়েছে। সুভাষিনী বিবাহযোগ্যা হয়েছে। তার পানি প্রার্থীর অভাব নেই, কিন্তু সে বিভিন্ন কারণ দেখিয়ে বিবাহ থেকে নিজেকে দূরে রেখেছে।
ইতিমধ্যে বিবাহ করেছেন ভদ্রভট্ট। তাকে কাজের সূত্রে দেশে দেশে ঘুরে বেড়াতে হয়। বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য তাদের সবচেয়ে যোগ্য শিক্ষকদের এভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে শিক্ষার আরও প্রসার ঘটানো। কে বলতে পারে, হয়তো অদূর ভবিষ্যতে আর্যাবর্তর রাজধানীতেই গড়ে উঠবে তক্ষশিলার মতোই কোনো বিহার। ভদ্রভট্টর বিবাহ হয়েছে কয়েক বছর পূর্বে চেতি মহাজনপদের এক ব্রাহ্মণ কন্যার সঙ্গে। তার নাম চিত্রা। ইতিমধ্যে তাদের একটি কন্যা সন্তানও হয়েছে, সুশীলা ও বুদ্ধিমান স্ত্রী চিত্রা। তক্ষশিলায় থাকাকালীন তার ননদিনীর মনের কথা বুঝতে অসুবিধে হয়নি। সে ভেবেই রেখেছিল যে এইবার বসন্ত উৎসবের অবসরে তার স্বামীর সঙ্গে সুভাষ আর বিষ্ণুর বিবাহের কথা তুলবে। কিন্তু নিয়তি যে তার ভাগ্যের খাতায় কি নিষ্ঠুর পরিণতি লিখে রেখেছিল তা কেই বা জানত। মাত্র কয়েক বছরে যেন ঝড়ের দাপটে সব তছনছ হয়ে গেল। এরপরেই হঠাৎ তার শ্বশুরের স্বাস্থ্যের অবনতির খবর আসায় স্ত্রী কন্যাকে নিয়ে চেতি দেশে যেতে হয় আচার্য ভদ্রভট্টকে। কন্যার সেবায় সুস্থ হয়ে উঠেছিলেন তার শ্বশুর। হঠাৎই জরুরি একটি কাজে শীঘ্রই অবস্থি যেতে অনুরোধ করা হয় ভদ্রভট্টকে। স্ত্রী কন্যা সঙ্গে যেতে চেয়েছিল, কিন্তু তিনি স্ত্রীকে বললেন, তুমি এখানেই থেকে যাও, আরও কয়েকদিন তোমার পিতার সেবা করো। আমি না হয় অবস্থি ঘুরে আবার এখানেই ফিরে এসে তারপর একসঙ্গে তক্ষশিলার উদ্দেশ্যে রওনা হব। তার ছোট কন্যাটি তার প্রিয় পুতুল নিয়ে খেলছিল। তার মাথায় হাত রেখে ভদ্রভট্ট বললেন, পুতুল তোর বড় প্রিয় না রে মা, দাঁড়া, অবন্তী থেকে তোর জন্য একটা নতুন পুতুল নিয়ে আসব। ভদ্রভট্ট অনুমান করতে পারেননি যে তার শ্বশুরের এই ক্ষণিকের সুস্থ হওয়াটা আসলে প্রদীপ নিভে যাওয়ার আগের শেষবার দপ করে জ্বলে ওঠা ছিল। অবস্থি পৌঁছনোর পূর্বেই বৃদ্ধর মৃত্যু সংবাদ তিনি পান এবং তৎক্ষণাৎ যাত্রা স্থগিত রেখে স্ত্রী কন্যার কাছে ফেরার পথ ধরেন। 2 দিনের পথ অতিক্রম করলেই তিনি পৌঁছে যাবেন শ্বশুর গৃহে। কিন্তু অদৃষ্টর মনে অন্য কিছু ছিল। স্থানীয় লোকেরা সঠিক সময়ে মৃতদেহ সৎকার করে দিয়েছে। বৃদ্ধর মৃত্যুর পরের দিন চিত্রা পিতৃশোকে কাতর হয়ে স্বামীর অপেক্ষায় বসেছিল কুটিরে। শিশুকন্যা আগেই ঘুমিয়ে পড়েছে। সারা দিন কান্নাকাটির পর ক্লান্ত অবসন্ন চোখে ঘুম নেমে এসেছিল। জ্বলন্ত প্রদীপের পাশেই বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিল। খেয়াল করেনি কখন জানি তার থেকে তার অঙ্গবস্ত্রের আঁচলে আগুন লেগে গিয়েছিল। ঘুম যখন ভাঙে ততক্ষণে আগুন ছড়িয়ে পড়েছে। প্রথমে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে গৃহে আগুন ধরে গেল। কন্যাকে বাঁচাতে গিয়ে বুঝতে পারল অনেক দেরি হয়ে গিয়েছে। এই যতুগৃহ থেকে বেরোনোর একমাত্র পথ গ্রাস করেছে লেলিহান শিখা। রাত্রির শেষ প্রহরে যখন ভদ্রভট্ট এসে পৌঁছলেন ততক্ষণে গ্রামবাসীরা আগুন নিভিয়ে ফেলেছে। আগুনে ভস্মীভূত হয়ে যাওয়া কুটিরের মধ্যে একটি স্ত্রীলোকের কোলে জড়িয়ে রাখা শিশু কন্যার ঝলসে যাওয়া মৃতদেহের সামনে এসে দাঁড়ালেন ভদ্রভট্ট। সেই বিভৎস বিকৃত মৃতদেহর নরমাংস, চুল ও চামড়া পোড়া গন্ধ সহ্য করতে পারলেন না তিনি। অচৈতন্য হয়ে পড়ে গেলেন নিজের মৃতা স্ত্রী ও কন্যা সন্তানের মৃতদেহর পাশেই। তক্ষশিলায় যখন ভদ্রভট্ট ফিরলেন তখন তিনি একজন ভগ্ন বিধ্বস্ত মানুষ। সুভাষিনী চিনতেই পারছিল না তার বলিষ্ঠ সদাহাস্য জ্যেষ্ঠ ভ্রাতাকে। ভগিনীকে দেখে ভেঙে পড়লেন আচার্য ভদ্রভট্ট। রাত্রে ঘুম আসত না ভদ্রভট্টর। চোখ বন্ধ করলেই তিনি আগুনের মাঝে দাঁড়িয়ে থাকা স্ত্রী কন্যাকে দেখতেন। তাদের দগ্ধ মৃতদেহ দেখতে পেতেন। নাকে এসে লাগত সেই চামড়া পোড়া দহন ঘ্রাণ। রাতের পর রাত সুভাষিনীর কোলে মাথা রেখে হাউ হাউ করে কাঁদতেন ভদ্রভট্ট। ভগিনী নয়, মাতার মতো করেই এই সময়টা তাকে আগলে রেখেছিল সুভাষিনী। সব হারিয়ে নিজের একমাত্র সম্বল হিসেবে আরও বেশি করে অসহায়ের মতো সুভাষিনীকে আঁকড়ে ধরেছিলেন ভদ্রভট্ট।
আবার স্বাভাবিক হতে তার কয়েক মাস লেগেছিল। নিরন্তর সে চেষ্টা করে গিয়েছিল সুভাষিনী ও বিষ্ণুগুপ্ত। কয়েক মাস পর আচার্য ভদ্রভট্ট খানিকটা স্বাভাবিক হয়েছিলেন বটে, কিন্তু তার মধ্যে বৈরাগ্য দেখা দিল। তিনি ক্রমেই সম্পূর্ণ উদাসীন হয়ে পড়লেন সংসারের প্রতি, নিজেকে সম্পূর্ণ নিমজ্জিত করলেন বিশ্ববিদ্যালয়ের কাজে ও অধ্যয়নে। সম্ভবত নিদারুণ শোক ভুলে থাকার এই একটাই উপায় ছিল তার কাছে। বছর ঘুরতে না ঘুরতেই প্রধান আচার্য পদের জন্য মনোনীত হলেন আচার্য ভদ্রভট্ট। এর আগেও বহুবার তাকে এই পদ গ্রহণের কথা বলা হয়েছিল, কিন্তু এতদিন সংসারে সময় দেওয়ার জন্যে তিনি বারংবার আচার্য প্রমুখর পদ নিতে চাননি। কিন্তু এইবার আর তিনি প্রত্যাখ্যান করলেন না। এর কয়েক মাসের মধ্যেই তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ প্রধানাচার্য হলেন আচার্য ভদ্রভট্ট। এই করুণ পরিণতির পর এর পরবর্তী অংশ পড়তে সত্যি আর ইচ্ছে করছে না। শুনতে থাকুন, সঙ্গে থাকুন।